কক্সবাজারের আলোচিত খুরশেদ হত্যাকাণ্ড, যেখানে প্রশ্ন বেশি উত্তর কম। তারেককে প্রধান আসামি বলা হচ্ছে মামলায়, কিন্তু ঘটনার সময় তারেক ছিল রাস্তায়। দর্শক, এবারের পর্বে আমরা জানাতে চাই কিভাবে একজন নিরীহ যুবককে ফাঁসিয়ে দিয়ে পরিস্থিতি ঠান্ডা করা যায়। কিন্তু খুরশেদের প্রকৃত খুনিরা হয়তো বলছে আমরা কোনো টার্গেটেই নাই। ঘড়ির কাঁটায় রাত 9টা বেজে 17 মিনিট। সিসিটিভি ফুটেজে দেখা যায় শহরের পাহাড়তলী এলাকার নিজ বাসা থেকে বের হচ্ছেন জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা খুরশেদ আলম। গন্তব্য শহরের কবিতা চত্বর পয়েন্ট। গন্তব্যের একটু আগের আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 9টা 27 মিনিটে কবিতা চত্বর পয়েন্টে যাচ্ছে তারিন। আনুমানিক 9:30টার দিকে সেখানে পৌঁছার 47 মিনিট পর তথা 10টা 17 মিনিটে তারিনের নাম্বার থেকে খুরশেদের বন্ধু শাহজাহানকে ফোন করে, কিন্তু রিসিভ করেনি শাহজাহান। 4 মিনিট পর তথা 10টা 21 মিনিটে খুরশেদের নাম্বার থেকে তার বন্ধু হাসনাতকে ফোন করে জানায় কবিতা চত্বরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে তারা গিয়ে খুরশেদকে উদ্ধার করে 10টা 41 মিনিটে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ তারিনের বর্ণনার উপর ভিত্তি করে পরদিন সকালে তারেক উর্ফে কাকা তারেককে খোটাকালী থেকে আটক করে। আটকের একদিন পর 26 মার্চ তাকে আদালতে তোলা হবে এমন খবরে আদালত প্রাঙ্গণে হাজির টিম টেলিগ্রাম। ছেলের এমন খবরে গ্রাম থেকে ছুটে আসেন তারেকের মা। তিনি ছেলের কথার বরাত দিয়ে দৃঢ়চিত্তে আমাদের জানান তার ছেলেকে ফাঁসিয়ে দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে পুলিশ। তার মায়ের বক্তব্যের সত্যতা জানতে অনুসন্ধানে নামে টিম টেলিগ্রাম। দর্শক, এতক্ষণ যা বর্ণনা করা হয়েছে তা হয়তো আপনারা ইতিমধ্যে শুনেছেন, কিন্তু স্পষ্টভাবে শুনেননি খুরশেদের আসল খুনি তারেক নাকি অন্য কেউ। প্রথমে আমরা জানতে চাই ঘটনার দিন তারেক কোথায় ছিল এবং তার সাথে কারা ছিল। অনুসন্ধানে জানা যায় ঝাউতলা এলাকার একটি ব্যাচেলর বাসায় ভাড়া থাকেন তারেক। সেখানে গিয়ে দেখা যায় আশেপাশে শুনশান নীরবতা। পরে আশেপাশের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখা যায় রাত 9টা 24 মিনিটে বাসা থেকে বের হচ্ছেন তারেক, সাথে 2 যুবক। অনুসন্ধানে জানা যায় সাথে থাকা 2 যুবকের একজন রিমন, অপরজন তার বন্ধু শরীফ। রিমন পাশের একটি সেলুন দোকানের কর্মচারী আর শরীফ ভ্রাম্যমাণ ডিম বিক্রেতা। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় 9টা 25 মিনিটে 3 জন একটি অটোরিকশা তথা মিশুক গাড়িতে চড়ে কোথাও যাচ্ছেন। ঠিক 10 মিনিট পর তথা 9টা 35 মিনিটের একটি ফুটেজে দেখা যায় সুগন্ধা এলাকার হোটেল প্রাসাদ প্যারাডাইসের সামনে পৌঁছায় মিশুক গাড়ি। গাড়িতে ছিলেন সেই 3 জন। এবার একটু মিলিয়ে দেখতে চাই ঝাউতলা থেকে রওনা দেয়া সেই ফুটেজের সাথে প্রাসাদ প্যারাডাইসের সামনের ফুটেজ। বিশ্লেষণ করে দেখা যায় তারা যেভাবে উঠেছিল সেভাবেই এখানে নেমেছে, আর চালকও একই ব্যক্তি। দর্শক, এতক্ষণ দেখানো হয়েছে কখন কোথা থেকে কোথায় গিয়েছে তারেক। এবার আমরা একটু মিলিয়ে নিতে চাই খুরশেদের খুনের সময়ের সাথে তারেকের অবস্থান। খুরশেদ বাসা থেকে বের হয় 9টা 17 মিনিটে আর কবিতা চত্বরে পৌঁছায় 9:30টার দিকে। আর তারেক বাসা থেকে বের হয় 9টা 24 মিনিটে, সুগন্ধা গিয়ে পৌঁছায় 9টা 35 মিনিটে। আহত হয়ে শাহজাহান আর হাসনাতকে কল দেয় 10টা 17 থেকে 21 মিনিটে। সে সময় তারেকের অবস্থান দেখা যায় হোটেল প্রাসাদ প্যারাডাইসের সামনে। খুরশেদকে হাসপাতালে নিয়ে আসা হয় 10টা 41 মিনিটে। সেই সময়ও প্রাসাদ প্যারাডাইসের সামনেই বসা ছিলেন তারেক। দর্শক, এতক্ষণ নিশ্চয়ই বুঝে গিয়েছেন খুরশেদ হত্যার পর উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তারেককে আটক করে ফাঁসিয়ে দিয়েছে। এবার আমরা জানতে চাই খুরশেদ খুন হওয়া সেই কবিতা চত্বরের রাতের রাজা কারা। প্রথমে আমরা জানতে চাই খুরশেদকে খুন করার পর খুনিদের পালানোর কয়টি রাস্তা আছে। যেহেতু খুরশেদকে ছুরিকাঘাত করার পর তারিন কবিতা চত্বরের দিকে দৌড়ে এসে মানুষ ডেকেছে, সেহেতু খুনিরা সেদিকে আসার কথা নয়, তাই তাদের পালানোর রাস্তা আছে মোট 3টি। শৈবাল পয়েন্ট, বাণিজ্য মেলার পাশের রাস্তা, টুরিস্ট পুলিশ অফিস সংলগ্ন রাস্তা। যদিও এসব পয়েন্টে রয়েছে সিসিটিভি ক্যামেরা, তবে স্থানীয়রা বলছেন অপরাধীদের সবচেয়ে নিরাপদ আস্তানা হলো কবিতা চত্বর পয়েন্টের বসতি। সেখানে অবস্থান করা প্রায় 30টির মতো ঘরের অধিকাংশই ছিনতাই কার্যক্রমের সাথে জড়িত। সৈকতে ছিনতাই করে অনেকে আশ্রয় নেন সেখানে। সরাসরি হতা এটার ক্ষেত্রে টেকেল দিয়ে ইন্দি দূরিয়ে দূর মাঝে অনেক গরম মাঝে মুখ চুপ ডাইরেক্ট চুপ নিজাম মার থাকিব চিন্তাকারী ঘরের ভিতর তো বাইর ঘরের ভিতর তো বাইর হদ দিবা রাত্রি আর কি হইব এদের মানে জুড়ি
ওই যারা প্রেমিকা স্থানীয় ইগনোরে দিচ্ছে আর কি করে দড়ি কি করে দৌড়ে মানে ইতারের মতো ইতারা করে কেসি হল দিকে কেসি ধরে ইয়ার বাদে চাকু ধরে চকু ধরে দড়ি দিকে বেশি মানে অতিরিক্ত বেশি জায়গায় তো মারি দিচ্ছে। আমাদের তথ্য বলছে কবিতা চত্বর এলাকায় ছিনতাইকারীদের ১ সদস্যের একটি চক্র রয়েছে। বিশেষ করে সেই চক্রের প্রধান সোহেল। যদিও সোহেল বর্তমানে কারাগারে রয়েছে। বাচ্চুর ছেলে বাপ্পি বর্তমানে অবস্থান করছেন খুরুশকুলের বনাকাটা এলাকায়। কবিতা চত্বর পয়েন্ট এলাকার মানিক, পাপ্পা, ফরহাদ, মাসিক মাহমুদ, জহিরুল এদের সবাই কবিতা চত্বর এলাকার হলেও বর্তমানে অবস্থান করছেন খুরুশকুলের বনাকাটা এলাকায়। সমিতিপাড়ার জায়েদ, সমিতিপাড়ার কালু, লারপাড়া এলাকার খায়রুল আমিন, কবিতা চত্বর এলাকার বেলাল উর্ফে ঘোড়া বেলাল সহ রয়েছে ধলুর নামও। দর্শক, আমাদের অনুসন্ধানে যেসব ছিনতাইকারীদের নাম উঠে এসেছে তাদের ছিনতাইয়ের ধরন আর কবিতা চত্বর এলাকার বেশ কয়েকজনের কথা শুনে আমাদের ধারণা এদের আটক করা হলে বেরিয়ে আসতে পারে আসল খুনির পরিচয়। তবে ঘটনার আরো বিস্তারিত জানতে তারিনের সাথে বেশ কয়েকবার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। পরে তার বাসায় গেলে সেখানেও তাকে পাওয়া যায়নি। এদিকে নিহত খুরশিদের পরিবারের দাবি প্রকৃত খুনিকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হোক, তবে নিরীহ কেউ যেন ফেঁসে না যায় সেই দাবিও জানিয়েছেন তারা। তারার গুরু হুজাতে মানুষ আছে, বন্ধু বান্ধব যদি প্রায় আসে, হার মনত কি আছে আর কি জানি না। হন যে সন্দেহ বে করে করা যায় সুস্থ বিচার আল্লাহ সরকারে দড়ি দিলি আনবে হাঁটি। এই যেখানে বর্তমানে একটা এই মামলা দায়ের করা হয়েছে, এখানে এটা হচ্ছে তদন্তের মধ্যে চলতেছে। তদন্ত চলাকালীন যেখানে তদন্তের মধ্যে আসবে যে ওরা দোষী সাব্যস্ত বা দোষী হলে তাহলে ওদেরকেই অবশ্যই আসামি হবে। যারা দোষী সাব্যস্ত হবে না অবশ্যই তারা নির্দোষ। তাদের জন্য যা করার আমরা করবো ইনশাল্লাহ। এদিকে খুরশিদ হত্যার ঘটনার উত্তেজনার ধামাচাপা দিতে একজন নিরীহ যুবককে ফাঁসানোর ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন আইনজীবীরাও। তবে যেটা করা উচিত সেটা হচ্ছে যে কি নির্দিষ্ট প্রমাণ ছাড়া এবং সন্দেহের ভিত্তিটা যদি দৃঢ় না হয় তাহলে সেক্ষেত্রে গ্রেপ্তারটা এড়িয়ে যাওয়া উচিত। এখানে আমাদের দেশে অসংখ্য মিথ্যা মামলা হয়, নানাভাবে মানুষ হয়রানির শিকার হয়। গত সরকার একটা ভালো কাজ করে গেছে, সেটা হচ্ছে যে কি কোনো মানুষ যদি অন্যায়ভাবে গ্রেপ্তার হয়েছে সেটা মনে করা হয়, সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 173 ধারাটা সংশোধন করা হয়েছে। সেটা যদি পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়, পুলিশ সুপার এই সংশ্লিষ্ট আইয়ুর কাছ থেকে রিপোর্ট তলব করে তাকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য অব্যাহতি দিতে পারে, সে পদক্ষেপটা নিতে পারে। বাকিটা তদন্তের সাথে কাকে প্রয়োজন, কিভাবে প্রয়োজন, সেক্ষেত্রে আইয়ুর যথেষ্ট স্বাধীনতা আছে। কিন্তু স্বাধীনতা মানে আইয়ু যা ইচ্ছা তাই করতে পারে না। আইয়ুকে এটা নিয়ে সতর্ক হতে হবে। সতর্কতার সহিত যদি অগ্রসর না হয় তাহলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। আরেকটা কথা বলছেন, এক্ষেত্রে মামলা চূড়ান্তভাবে যদি প্রমাণিত না হয়, তাকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, এক্ষেত্রে আসামি কি করতে পারবে? আসলে আমাদের দেশে দিন শেষে যখন একটা মামলা তদন্ত প্রতিবেদন শেষ হয়ে যায়, যে আসামি হয়ে আসে, ভুক্তভোগী হয়ে যে আসে, তার জীবনটাই শেষ হয়ে যায়। তার আসলে করার মতো আইনগত অনেক কিছু আছে, কিন্তু বাস্তবতা, নির্মমতা, তার আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা মিলে সে আর কথা বলার সাহস রাখে না, যে কারণে মিথ্যাভাবে গ্রেপ্তারের বিষয়ে দেশে এই প্রচলিত আইন থাকলেও কোনো ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অসম্ভব কম উদাহরণ আছে। দর্শক, কেউ অপরাধ করলে তার বিচার হবে, এটাই স্বাভাবিক। কিন্তু নির্দোষ কাউকে ফাঁসিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করা শুধু অস্বাভাবিক নয়, বরং অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। তাই তো তারেকের পরিবার এখনো প্রত্যাশা করে তারেক শীঘ্রই মুক্তি পেয়ে ফিরে আসবে তার মায়ের কাছে। আর খুরশিদের পরিবারের ভরসা পুলিশ আরো তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করবে। ডেস্ক রিপোর্ট, টেলিগ্রাম নিউজ, কক্সবাজার।